আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে অত্যন্ত বিয়োগাত্মক একটি বিষয় নিয়ে আলোচনা করব। মৃত্যু নিয়ে এবং মৃত্যু পরবর্তী সহিংসতা এবং মানুষের যে রাজনৈতিক জিঘাংসা অর্থাৎ প্রতিশোধ গ্রহণের যে স্পৃহা, একই সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীগুলোর যে দুর্বলতা, অক্ষমতা এবং অমানবিকতা, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আমি সাধারণত বিভিন্ন যে আপনাদের সামনে যে কন্টেন্ট তৈরি করি সেখানে ইতিহাসের অনেক ঘটনা বর্ণনা করি। অনেক সময় এগুলো শুনতে গিয়ে কারো বিরক্তি চলে আসে, এই কারণে যে ভিডিও দীর্ঘ হয়ে যায়। প্রাণান্ত চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ভিডিওটি শেষ করার জন্য। দুটো ঘটনা আপনারা দেখেছেন। প্রথম ঘটনাটি হলো চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এবং বনেদি নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব। তার মৃত্যুর পর সেখানে বিশাল জানাজার আয়োজন হয়। বিএনপির অনেক নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করেন। আর সেখানে বিক্ষুব্ধ আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, শোকার্ত নেতাকর্মী রয়েছেন, তারা জয় বাংলার স্লোগানে ফেটে পড়েন। তারপর বঙ্গবন্ধু ভুলিনি তোমায়, মোশাররফ ভাই তোমাকে ভুলিনি, এই সকল স্লোগান দিয়ে নেতা এবং কর্মী যারা রয়েছেন তারা তাদের যে অবদমিত রাজনৈতিক স্পৃহা, এটা প্রকাশ করার চেষ্টা করেন। তো সেই ঘটনা যখন গণমাধ্যমে আসে, সেটা নিয়ে সারা বাংলাদেশে আলোড়ন তৈরি হয়ে যায়। প্রথমত পুলিশ বাহিনী বেশ চাপের মধ্যে পড়ে যে এরকম নিষিদ্ধ একটি সংগঠন, তারা আসলো, জানাজা অংশগ্রহণ করলো, তোমরা কি করলে? সেখানে এত মানুষ জয় বাংলার স্লোগান দিলে কাউকে ধরতে পারলে না। পুলিশও খুব বিপদে পড়ে গেল। আর যে সকল বিএনপি নেতৃবৃন্দ, ইনক্লুডিং সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি বর্তমান মেয়র রয়েছেন জনাব শাহাদাত, তিনিও সেখানে ছিলেন। তো তারাও বিব্রত হয়ে গেলেন যে এ কি হলো। এরপর থেকে আসলে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি যে পরবর্তীতে এরকম ঘটনা কিভাবে প্রতিহত করা যাবে। জানাজার মতো অনুষ্ঠান, দাফন কাফনের মতো অনুষ্ঠান, এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যদিকে পুলিশের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়ে গেল যে এই ধরনের ঘটনায় যদি আমরা সরকারকে নিজেদের তৎপরতা দেখাতে না পারি তাহলে তো আর দাম থাকে না। এবং আমাদের বাহিনীগুলো সবসময় শক্তের ভক্ত, নরমের জম, তারা সবসময় সরকারের পক্ষে থাকে। আর সরকারের যখন পক্ষে থাকে তখন তাদের মধ্যে অনেক রবিন হুড তৈরি হয়ে যায়। অবস্থা দৃষ্টে মনে হয় এদের জন্ম হয়েছে মানে সেনাপতি রূপে, এদের জন্ম হয়েছে মহাবীর রূপে, এবং এদের পিতামাতা বীর প্রসূ। এখন এই সকল বীর যখন যে দল ক্ষমতায় থাকে তাদের তোষণ করে, আর যখন সে দল ক্ষমতা থেকে চলে যায় তখন তার এত দ্রুত পালিয়ে যায় নিরাপদে, নিভৃতে। আর এদের যারা নাটের গুরু থাকে বড় বড় পদে, এরা সবসময়ই জেলখানাতে পচে। আওয়ামী লীগ জামানাতে বিএনপির অনেকজন আইজিপি বা 111-এর সময় তারা জেলে ছিলেন। খোদাবাক চৌধুরী জেলে ছিলেন, কাইয়ুম সাহেব জেলে ছিলেন, আরও অনেকে। আবার এখন অনেকে জেলে আছেন, আর অনেকে জেলে যাওয়ার মানে জন্য মনে মনে ভয়ে আছেন, আর অনেকে জেল অ্যাভয়েড করার জন্য পালিয়ে বেড়াচ্ছেন। এই হলো বীরত্বের নমুনা। যাই হোক, সেই বীরেরা এখনও থেমে নেই। নতুন নতুন বীরেরা নতুন নতুন জায়গা দখল করেছে। তো সেই বীরেদের যে বীরত্ব, সেই বীরত্ব আমরা দেখলাম ধানমন্ডিতে। সেখানে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, কিংবদন্তি রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, তার প্রথম জানাজা অনুষ্ঠিত হলো ধানমন্ডির ঐতিহ্যবাহী তাকওয়া মসজিদে। তো সেখানে জনাব সাবির হোসেন চৌধুরী তিনি গেলেন এবং তাকে দেখে নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা আবেগ আপ্লুত হয়ে পড়লেন। এমনি ধানমন্ডির যে এলাকাটি, ওটি আওয়ামী লীগ অধ্যুষিত,
আর তাকওয়া মসজিদের পাশেই ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি, লেকের পাড়ে একদম। তো ওই এলাকাকে কেন্দ্র করে মানুষের আবেগ, তারপরে দীর্ঘদিন পরে তারা একত্র হতে পেরেছে। তোফায়েল ভাইয়ের মতো একজন মানুষ ইন্তেকাল করেছেন, আর সাবের সাহেবের মতো একজন ক্লিন ইমেজের নেতা সেখানে গিয়েছেন। বিভিন্ন সময় কথা হচ্ছিল ক্লিন ইমেজের নেতাদেরকে নিয়ে একটি রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে। তো সাবির ভাইকে অনেক নেতাকর্মী ধরে নিচ্ছেন যে ভবিষ্যৎ আওয়ামী লীগের সভাপতি বা সেক্রেটারি। তো সেই অর্থে তাকে দেখে নেতারা স্লোগান দেওয়া শুরু করলো। আর এই পরিস্থিতিতে যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন তাদের ভয় লেগে গেল যে এটা যদি চলতে থাকে, সাবের সাহেব যদি নিজের মুখ দিয়ে জয় বাংলা উচ্চারণ করে ফেলেন, নেতাকর্মীরা যদি আরেকটু অগ্রসর হয়, তাহলে ওই এলাকায় যিনি দায়িত্বরত ডিসি রয়েছেন পুলিশের, ওই থানার যিনি ওসি রয়েছেন, ওখানে যে পেট্রোল পুলিশ রয়েছে, তাদের কয়জনের চাকরি থাকে আর কয়জনের যায়, এরকম একটা আশঙ্কা। অ্যাট দ্য সেম টাইম চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা যেন পুনর্বার না ঘটে, এজন্য ওখানে হঠাৎ করে বীর সাজার জন্য বিপ্লবী পুলিশ বাহিনীর একটা অংশ দাঁড়িয়ে গেলেন। তারা বেধড়ক লাঠিচার্জ শুরু করলেন। জনা ৫০-এর মতো সেখানে গ্রেপ্তার করা হলো। অপরাধ, নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ স্লোগান জয় বাংলা কেন দেয়া হলো। ভালো কথা, ঘটনা সেখানেই শেষ। এরপর হেলিকপ্টারে করে লাশ চলে গেল ভোলাতে, জনাব তোফায়েল আহমেদের কর্মস্থলে, জন্মস্থলে। তো সেখানে নানা রকম বিরূপ প্রতিক্রিয়া থাকবে। দীর্ঘদিন রাজনীতি করেছেন, ৭বার ৮বার সংসদ সদস্য হয়েছেন। বর্ণাঢ্য সেই যে ৬০-এর দশক থেকে ধরুন ৬৫ থেকে ২০২৫ এই সময়টাতেও তিনি প্রায় অ্যাক্টিভ ছিলেন। এই সুদীর্ঘ প্রায় ৬০ বছরের রাজনীতি, ৬০ বছরের রাজনীতিতে যদি প্রতি বছর ১০ জন করে শত্রু হয়, ৬০০ শত্রু তো হয়ে যাবেই। বন্ধু যারা আছে তারা তো খুব অল্প জনই বন্ধুত্বের কথা স্মরণ করে, কিন্তু শত্রু সবসময়ই যাকে বলা হয় সচল থাকে। এরপর এত বড় নেতা, তাকে কেন্দ্র করে নানা রকম দালাল, ফড়িয়া, আত্মীয় স্বজন, এদের অত্যাচার থেকে ফলে ভোলাতে তোফায়েল বিরোধী একটা বিরাট শক্তি ছিল। আর সেই শক্তিকে দমন করার জন্য তোফায়েল সাহেবের হাতুড়ি বাহিনী ছিল, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে ভোলাকে কেন্দ্র করে, বরিশালকে কেন্দ্র করে, বাংলাদেশকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে তোফায়েল আহমেদের যে অবদান, যে আবেগ, এটা এই বাংলা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। তো সেই অর্থে তোফায়েল আহমেদের লাশ যখন ভোলাতে গেল, যারা তরুণ তুর্কি বিএনপি, তারা বলল যে না, এই লাশ দাফন করতে দেওয়া হবে না, এই লাশ এখানে আওয়ামী লীগের জায়গা হবে না, ইত্যাদি ইত্যাদি। পরে অবশ্য বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ বা ঢাকা থেকে যারা আরও সিনিয়র নেতৃবৃন্দ, তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অনেক সিনিয়র বিএনপি নেতা এই জানাজায় অংশগ্রহণ করেন। কিন্তু এরপরও মানুষের ক্ষোভ থামেনি। অনেকে বলছে যে আচ্ছা ঠিক আছে, জানাজা হয়েছে, তাতে কী হয়েছে, লাশ তো এখনো কবরে আছে। এই না, ইন্টারনেটে যে সকল কথাবার্তা হচ্ছে, এই সকল কথাবার্তা আসলে বলাটা শোভনীয় নয়। আমার বক্তব্য কয়েকটি জায়গাতে। প্রথম বক্তব্য হলো যে আমরা যারা রাজনীতি করি, আমরা সবসময় দুর্বলের উপরে, অসহায়ের উপরে আঘাত করে আনন্দ পাই। আর আমাদের যখন সুসময় থাকে, আমাদের সুসময়ের সময় আমরা ভুলে যাই যে কোনো একটা সময় আমাদের দুঃসময় ছিল। বিএনপি এখন বা জামাত এখন মনেই করে না যে একটা সময় তারা মজলুম ছিল। আর আওয়ামী লীগ এখন ভাবতেই পারে না যে কোনো একটা সময় তারা দেশ চালিয়েছে টানা ১৭ বছর, তার আগে ৩.৫ বছর, তার আগে ৫ বছর, এরকম তারা কল্পনাই করতে পারে না। তারা মনে করে তাদের জন্মই হয়েছে পালিয়ে থাকার জন্য, এবং তাদের জন্ম হয়েছে নিজেদেরকে গোপন রাখার জন্য। আদারওয়াইজ একটি শোক সন্তপ্ত পরিবেশ। একজন মৃত মানুষের উপরে হাজার হাজার জীবিত মানুষ ভর করে স্লোগান দিচ্ছে, এর চাইতে কাপুরুষতা আর হতে পারে না। যদি সাহস থেকে, শক্তি থাকে, ৩২ নম্বরে যান, বঙ্গবন্ধু এভিনিউতে যান, প্রেস ক্লাবের সামনে আসেন। যেহেতু আপনারা জীবিত,
আপনাদের শক্তি আছে, সামর্থ্য আছে, মুখে মাস্ক পরে ছবি তোলার জন্য ১০-১২ জন, ১০০-১৫০ জন, পিছনের আরও এআই দিয়ে একটা বিরাট, যাকে বলা হয়, মিছিলের ভাব দেখিয়ে কলকাতার যে সকল লোক পালিয়ে আছে তাদের কাছে সেই ভিডিও পাঠিয়ে দিয়ে বাহবা নেয়ার যে চেষ্টা, এটা বীরত্বের লক্ষণ নয়। অন্যদিকে ধরুন, আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। এক বয়স্ক মানুষ মানে ৬০ বছর তার বয়স, আর আমার বয়স তখন ৪০ বছরের মতো। তার সঙ্গে আমার খুব বাহাস হলো। তো সে আমাকে খুব দাপট দেখাচ্ছে। তখন বিএনপি সবেমাত্র ক্ষমতায় এসছে ৯১ সনের দিকে বা ২০০১-এ, যে কোনো একটা সময়। তো আমার মনে নেই ওখানে, যেহেতু বয়স বললাম ৪০। তো এনিওয়ে, তো সেই ভদ্রলোক ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের নিকটাত্মীয়। আব্দুস সালাম তালুকদার সাহেব তখন মারা গেছেন। তো তিনি তাকে বললেন যে, তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? তা আমি বললাম যে, তুমি আমার ঘোড়ার ডিম করতে পারো, কিছুই করতে পারবে না। কেন? প্লেনে বসে। সে ড্রাঙ্কার অবস্থায় ছিল। তা আমি বললাম যে, যে জীবিত মানুষ মৃত মানুষের বাহাদুরি করে, যে জীবিত মানুষ তার বীরত্ব দেখানোর জন্য মৃত মানুষের ইতিহাস বহন করতে হয়, সে অন্য একটা জীবিত মানুষের একটা পশম স্পর্শ করতে পারে না। তো ভদ্রলোক জ্ঞানী, লেখাপড়া জানা মানুষ, তিনি প্লেনে বসে আমার সাথে রাগারাগি করার জন্য যথেষ্ট মদ খেয়েছিলেন, কিন্তু আমার এই কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন। এখানে ঠিক একই কথা। ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব মারা গেছেন, তোফায়েল সাহেব মারা গেছেন, তাদের লাশকে সামনে নিয়ে, লাশকে ওসিলা করে আমার ক্ষোভ জানাতে হবে, বিক্ষোভ জানাতে হবে, এটা বীরত্বের লক্ষণ নয়। এই কাজ আওয়ামী লীগের যারা লোকজন করেছেন, ভুল করেছেন, আগামীতেও এই কাজ যদি করেন আরও ভুল করবেন। তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য কান্নাকাটি করুন, কোরআনখানি করুন, পরিবেশটিকে শোকসন্তপ্ত রাখুন। এটা হলো প্রথম পরামর্শ। দ্বিতীয় যে বিষয়, সেটি হলো যে, একটা মানুষ যখন প্রকৃতির স্বাভাবিক নিয়মে মারা যায়, তখন তার প্রতি শ্রদ্ধা জানানো, তার শেষকৃত্য অনুষ্ঠান করানো রাষ্ট্রের দায়িত্ব। আপনি এখন কাউকে পাড়িয়ে মেরে ফেললেন, কাউকে ক্রস ফায়ারে মেরে ফেললেন, কাউকে বিচার করে মেরে ফেললেন, সেটা আলাদা। কিন্তু প্রকৃতিগতভাবে আল্লাহর হুকুমে যারা এই পৃথিবী থেকে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে রোগ শোক হয়ে, রাষ্ট্র সেক্ষেত্রে তার শেষকৃত্য অনুষ্ঠান করতে দেবে, আয়োজন করবে, নিরাপদ দেবে, এটাই রাষ্ট্রের বিধান। এবং এ ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি, জামাত বা অন্য যে সকল এখন শক্তিশালী দল রয়েছে, তারা এখানে যে সকল নেতিবাচক কর্মকাণ্ড করবে, সেই নেতিবাচক কর্মকাণ্ড সুদে আসলে প্রকৃতি তাদেরকে ফিরিয়ে দেবে। এর কারণ হল এই জিনিসটি স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করা, স্বয়ং আজরাইলকে চ্যালেঞ্জ করা, স্বয়ং প্রকৃতিকে চ্যালেঞ্জ করা, আকাশ বাতাস গ্রহতারা নক্ষত্রকে চ্যালেঞ্জ করা, এটা শোভনীয় নয়। অতীতে যারা করেছে তারা সবাই এই দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছে। কাজে বিএনপির, জামাতের যারা নেতৃবৃন্দ, সবাইকে অনুরোধ করব যে, যদি আপনাদের খুব রাগ থাকে, যেমন তোফায়েল আহমেদ অনেকদিন হাসপাতালে ছিল, এই বাংলায় তো আসলে লাশ কবর থেকে তুলে নিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এই বাংলায় মসজিদের একজন পাগল, উন্মাদ পাগল, তাকে ভারতীয় রয়ের এজেন্ট মনে করে দিনাজপুর না উত্তরবঙ্গের একটা জায়গাতে ১০ থেকে ২০ হাজার মানুষ একত্র হয়ে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারা হয়েছে। ফলে কাজেই আওয়ামী লীগের অনেক নেতা রয়েছে যারা জীবিত আছেন, আপনারা তাদেরকে বাসা থেকে ধরে নিয়ে আনেন, জেলখানা থেকে আনেন, বা ওই যে অন্য যে কোনো সময় আনেন, এনে আপনাদের রাগ দেখান, ক্রোধ দেখান। রাষ্ট্র পারলে ফিরাবে, না পারলে ফিরাবে না। কিন্তু একটা মানুষ মরে গেছে প্রাকৃতিক নিয়মে, বা আপনি তাদেরকে মারেননি, পাড়িয়ে মারেননি, এখন সেই লাশ নিয়ে বাহাদুরি দেখানোর কোনো, যাকে বলা হয়, যুক্তি নেই। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে গিয়ে যারা দাপট দেখিয়েছেন, এই বাংলার একটা মানুষ তাদেরকে সমর্থন করেনি, কেউ তাদেরকে ভালো বলেনি। এবং যারা সেই কাজ করেছে, গিয়ে দেখুন
কিভাবে প্রকৃতির অভিশাপে সেই একটা কবরকে লাঞ্ছিত করার কারণে তাদের রাজনীতি গেছে, পরিবার গেছে, ব্যবসা বাণিজ্য সবকিছু তছনছ হয়ে গেছে। এটা শোভনীয় নয়। থার্ড, পুলিশ বাহিনীকে বলবো যে বাবা এটা ছেড়ে দেন না, একটু মৃতের অনুষ্ঠান, এখানে যা কিছু হোক না কেন, কোনো মৃত্যুকে কেন্দ্র করে লাশকে সামনে নিয়ে মানুষের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কোনোদিন কখনো কোথাও সহিংস হয়নি। আপনারা দেখাতে পারবেন না। আপনার স্বাভাবিকভাবে একজন লোক মারা গেছে শোকবহ পরিবেশে, সেই লাশ সামনে এনে তারপরে সেই লাশ নিয়ে আপনি ধরেন যদি সবচেয়ে বড় যে মৃত্যু পুলিশের হাতে, এটা তো স্বাভাবিক মৃত্যু নয়, শহীদ মতিউর ৬৯-এর গণ অভ্যুত্থান। তো সেই শহীদ মতিউরের লাশ নিয়ে মানুষ গণ অভ্যুত্থান করেছে। মুগ্ধর মৃত্যু বা শহীদ আবু সাইদের মৃত্যু ২৪-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে। কিন্তু স্বাভাবিক কোনো মৃত্যু এবং পরিণত বয়সের কোনো মৃত্যু, সেই মৃত্যু ব্যক্তির লাশ, সেটা বঙ্গবন্ধুর হোক কিংবা শেখ হাসিনার হোক, বেগম জিয়ার হোক, সেই লাশকে কেন্দ্র করে কখনো কোথাও কেউ সহিংসতা করতে পারেনি, পারবে না। ইতিহাসে এই ঘটনা ঘটেনি। কাজে এখানে পুলিশের বাহাদুরি দেখানোর কোনো কারণ নেই, রিজন নেই, আতঙ্কিত হওয়ার রিজন নেই, হীনমন্য হওয়ার কোনো রিজন নেই। এবং পুলিশ, ধানমন্ডি থানার পুলিশ যদি তারা নাকে তেল দিয়ে ঘুমাতেন, ওখানে হয়তো আর ২-৩ হাজার লোক বেশি হতো, স্লোগানে হয়তো আর ১০-১৫ মিনিট চলতেন, সাবির হোসেন চৌধুরীকে ঘিরে মানুষ আরেকটু আবেগ প্রকাশ করতো, ওই পর্যন্ত, এর বেশি কোনো কিছু হতো না। কিন্তু এই যে সরকার একটা উদার রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাচ্ছে, তো সেখানে কবরস্থান, মৃত লাশ, শোকের পরিবেশ, জানাজা, সেখানে পুলিশের যে বাহাদুরি, এটা পুলিশ বাহিনীর ঐতিহ্য ফিরিয়ে আনবেন। আপনি মোহাম্মদপুরে গিয়ে একটা ছিনতাই বন্ধ করতে পারছেন না। ভোর রাত্রে ২ জন মহিলা গ্রাম থেকে আসছে, এসে সিএনজি থেকে নেমে নিজের বাড়ির সামনে তারা ছিনতাইয়ের শিকার হলেন, তাদেরকে চাপাতি দেখিয়ে সবকিছু লুটপাট করে নেওয়া হলো। সেই ভিডিও দৃশ্য ঘুরে বেড়াচ্ছে, সবগুলো ডিজিটাল মিডিয়া সেটা প্রচার করছে। কিন্তু এখন পর্যন্ত আপনি কি সেই অপরাধীকে ধরতে পেরেছেন? তো সেটা ধরতে পারেননি, তাকওয়া মসজিদে গিয়ে ৫০ জন জয় বাংলা স্লোগানদারকে ধরেছেন। এই বীরত্ব আমাদের দরকার নেই। আমাদের সেই বীরত্ব দরকার ওই ছিনতাইকারী যারা আছে, অপরাধী যারা আছে, কিশোর গ্যাং যারা আছে, তাদেরকে ধরেন। মহান আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।